আমরা বাজেট যেভাবে দেখে আসছি সেরকমই একটা বাজেট হচ্ছে, সেই কাঠামোর মধ্যে বাজেট হয়েছে, ট্রেডিশনাল বাজেট। এবং সেখানে আপনি যেটা বললেন যে গতবার ছিল 7,97,000 কোটি টাকা, এবার 7,000 কোটি টাকা কম। পাশাপাশি কিন্তু আপনার উন্নয়ন বাজেট যেটি গতবার ছিল 2,65,000, এবার সেটা 2,26,000 বললে, তো আমি পত্রিকায় দেখেছি 30, যাই হোক এই 26-30-এর মধ্যে সেটা আছে। এবং সেক্ষেত্রে কিন্তু খুব একটা আমি পার্থক্য দেখছি না, কিন্তু উন্নয়ন বাজেট সেখানে কিন্তু কমানো হয়েছে। আর সবচেয়ে যেটা বৈষম্যহীনের যে কথাটা বললেন, বৈষম্যহীনের বাজেট হইতে হলে যে আমার যতটুকু জ্ঞানে বলে যে শিক্ষা, স্বাস্থ্য খাত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং সামাজিক সুরক্ষা খাত, এই তিনটা খাতে যদি আপনার বরাদ্দটা দেখেই বোঝা যায় যে আমরা কোন দিকে যাচ্ছি। ঠিক আছে, সেই জায়গাগুলোতে কিন্তু এবার যেটা দেখেছি গতবারের মতনই বাজেটটা, শুধুমাত্র কোথাও একটু কমানো হয়েছে, কোথাও একটু বাড়ানো হয়েছে। এটা হলো আমার মোটা দাগে অবজারভেশন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিশেষ করে আমাদের এই যে IMF-এর যে কিছু শর্ত ছিল, এই শর্তকে আমার কাছে মনে হচ্ছে যে বাজেটটাতে ফোকাস দেওয়া হয়েছে IMF-এর শর্ত। ঠিক আছে, সেখানে হলো যে ঘাটতি কমানো, IMF-এর শর্তগুলো কর অব্যাহতি বাতিল, অটোমেশন চালু, ভ্যাটের অভিন্ন হার কার্যকর, জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক, এটা বলা হয়েছে। এবং আরেকটি সবচেয়ে বড় যেটা হচ্ছে যে আমরা অতীতের, আমার NBR-এর সাবেক চেয়ারম্যান এখানে আছেন, উনি ভালো বলতে পারবেন যে আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা, আমরা NBR-কে যেটা আমরা টার্গেট দেওয়া হয় সেটা কিন্তু আমার জানা মতে কিন্তু সেটা অর্জন হয় না। এবং যখন আমরা এখানে আলোচনাটা করছি, কিছুদিন আগের একটা পরিসংখ্যান হচ্ছে যে এই পর্যন্ত যতটা আমাদের টার্গেট ছিল সেখান থেকে প্রায় 70-71 হাজার কোটি টাকা পিছিয়ে আছি আমরা। তাহলে এই অবস্থায় আপনি আগামী যে বাজেটটা করলেন, সেই বাজেটটা যে বাস্তবায়নের কোন অবস্থায় থাকবে সেটা একটা বিষয়। আমি নতুনত্ব যেটা দেখেছি সেখানে দুই একটা খাত, যেমন জুলাই অভ্যর্থনের যে জুলাই কি ওটা একটা খাত করেছে একটা, সেখানে কিছু টাকা বরাদ্দ আছে। আর মোটামুটিভাবে যে সামাজিক সুরক্ষার, সেখানে ওই 500 টাকার জায়গায় 550 টাকা, বা 500 টাকার জায়গায় 600 টাকা, 900 টাকার জায়গায় 1000 টাকা, এরকম কিছু ভাতা বাড়ানো হয়েছে। এই হচ্ছে বাজেটের এবারকার অবস্থা। এবং আমি যেটা লিস্ট দেখলাম যে কোন কোন জিনিসের দাম কমেছে এবং কোন কোন দাম কমেছে, সেখানে দাম বাড়ার লিস্টটা কিন্তু অনেক বড়, কমার লিস্টটা কিন্তু ছোট। সেখানে আপনি এই যে মূল্যস্ফীতি যে 1 নম্বর সমস্যা বাংলাদেশে এখন, সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ঘুরপাক খাচ্ছে। সেখানে আপনি দেখেন আমাদের অর্থ উপদেষ্টা বলেছিল যে এই জুন মাসের মধ্যে 8-এ নামিয়ে আনবে, এবং সেটা জানুয়ারির দিকে গিয়ে 6.5 বা 6 বোধহয় 6-এর দিকে নিয়ে আসবে। তার কোনো লক্ষণ আমরা আসলে দেখি না। অল্প কিছু পয়েন্ট, 9.17 কিন্তু। আবার আপনি জানেন খাদ্য যে আমাদের মূল্যস্ফীতি, সেটা আমাদের যে রেড জোনে কিন্তু চলে গেছে। সুতরাং সব কিছু মিলে একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে কিন্তু ব্যবসায়ীরা এবং বিশেষ করে নিম্ন আয়ের জনগণ কিন্তু আছে। সেখানে এই বাজেটের আমি জানি না যে কোনো কিছু নতুন কিছু অ্যাড করতে পারবে। গতবার যে বাজেট হয়েছিল, বাজেটের পরপরই এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। আগস্টে 5 আগস্টের পরে 11ই আগস্টে দায়িত্ব নিয়েছে। অনেক বিশেষজ্ঞ বলেছিলেন যে বাজেটকে কাটছাট করার জন্য, রিভাইজ করার জন্য, সেটি করা হয়নি। এর আগের যত বাজেট হয়েছে, অর্থনীতিবিদরাও সমালোচনা করেছে, রাজনীতিবিদরা বলেছে এটা লুটপাটের বাজেট। এবার অর্থ উপদেষ্টা নিজেও বলছেন যে ঐতিহাসিক বাজেট, প্রিভিয়াস বাজেট থেকে কম 7,000 কোটি টাকা বাজেট করা হয়েছে, কিন্তু সংখ্যাটা তো অনেক বেশি, 7,90,000 কোটি টাকা। এবার তো লুটপাট হবে না, এটি তো সবাই বিশ্বাস করে। তাহলে এত বড়, সেই বিশ্বাস নিয়ে আমরাও থাকি। এখানে আরেকটা কথা বলি যে আমাদের প্রথম বাজেটটা ছিল 7,86,000 কোটি টাকা। হ্যাঁ, 786 কোটি টাকা প্রথম যে বাজেট, সেটা এখন 7 লাখ, 8 লাখ ধরেন আপনি। এই 786 কোটি টাকা ম্যানেজমেন্ট করা আর 8 লাখ কোটি টাকা ম্যানেজ করা, এটার মধ্যে একটা ফারাক আছে আর কি। সুতরাং সেই জায়গা থেকে আমাদের বড় বাজেট করলেই হবে না, সেই বাজেটটা বাস্তবায়ন করার আমরা দেখেছি যে বছর শেষে গিয়ে 10-15% আমাদের বাস্তবায়ন হয় না। এবং যেটা আপনি যেটা বলছেন যে লুটপাটের,
এই যে বড় বড় প্রজেক্ট এখানে অতি মূল্যায়িত। আমরা অনেক কিছু আশা করেছিলাম যে এই 9 মাস সময় ছিল, যে বিশেষ করে যে মেগা প্রজেক্টগুলো হাতে নেওয়া আছে সেগুলো তখন চলছে কিন্তু, চলছে। ঠিক আছে, এবং সেগুলো যে অতি মূল্যায়িত হয়েছে কিনা, যদি 2-1টাকে আইডেন্টিফাই করে যদি জাতির সামনে আসতো, তাও কিন্তু আমরা বলতাম যে না, এবার বাজেটটা একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে মানে ঋণ নির্ভর বাজেট, এটা কিন্তু থেকে গেল যে আমাদের 1,20,000 কোটি টাকা নেবে ব্যাংকগুলো থেকে, আর 1,10,000 বোধহয় 10,000 বা অ্যারাউন্ড এইরকম আর কি নেবে হলো বিদেশি ঋণ। সুতরাং দেশি ঋণ আমাদের এখানে বিনিয়োগের যে অবস্থা, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। সে জায়গায় দেশি ঋণ যদি বেশি হয়, তাহলে কিন্তু আমাদের এই বেসরকারি যে বিনিয়োগটা, এটা কিন্তু ওই সেখানে গিয়ে প্রভাব পড়বে, সেটা একটা চাপে পড়বে। সব কিছু মিলে আমি জানি না এখানে মানে কি দেবে, আমি জানি না, বছর শেষে বলা যাবে। তবে অতীতের অভিজ্ঞতা হচ্ছে যে মূল্যস্ফীতির কথাটাই বলি, গত 3-4 বছর থেকে টার্গেট দেওয়া হয়, কিন্তু বছরের শেষে এসে দেখা যায় যে ওটার ধারের কাছে অনেক হয় না। আমাদের কতগুলো জিনিস কিন্তু সিগন্যাল কিন্তু আছে, সেটি হচ্ছে যে বিশেষ করে IMF বলি, ADB বলি, ওয়ার্ল্ড ব্যাংক বলি, তারা কিন্তু 3.3 বা 3 মানে 4 এর মধ্যেই কিন্তু তারা জিডিপির গ্রোথটা দেখাচ্ছে। আর সেখানে আমাদের হিসাবে বোধহয় 4 এর কাছাকাছি, হ্যাঁ, কিন্তু এবার বাজেটে ধরেছে হচ্ছে 6.7 বোধহয়, না 6.7 জিডিপি প্রবৃদ্ধি 5.25, না এটা তো এই বছরে চলতিটা, কিন্তু গত বছরেরটা, হ্যাঁ কামিংটা ধরেছে সম্ভবত আজকের বাজেটে 6.7 বা 6.5, এটা হতে পারে। তাহলে যেটা রানিং সেখানে মানে প্রবৃদ্ধি বাড়ানোর তো লক্ষণ নাই। কেন নাই? ইনভেস্টমেন্ট হচ্ছে না। ইনভেস্টমেন্ট গত 10 বছরের সর্বনিম্ন। এক দুই হচ্ছে যে এই যে উন্নয়নমূলক কাজ বা সরকারি যে বিনিয়োগটা, সরকারের কর্মকাণ্ড যদি না থাকে, উন্নয়ন শুধু তো পরিচালন খরচ কমালে তো আপনি এক্সপান্ড করবে না ইকোনমি এক্সপান্ড করতে হলে আপনার উন্নয়নমূলক কাজ করতে হবে। যেখানে আমাদের বেকারত্ব আছে, যেখানে আমাদের প্রাইভেট সেক্টর কিন্তু একটা মানে খুব ক্রাইসিসের মধ্যে আছে, সে জায়গায় আমি যদি কতটা সংকোচনমূলক বাজেট করবো সেটা কিন্তু দেখার বিষয়। আমি খুব ছোট বাজেট করলাম, সবাই বাহবা দিবে, এটা কিন্তু না। এই এত বড় একটা অর্থনীতি, গত বছর বাজেট বড় ছিল, এই বাজেটও বড় হয়েছে, তারপরেও বিনিয়োগ 10 বছরের সর্বনিম্ন। ব্যবসায়ীরা বলছে যে অনেক চেষ্টা করছে, প্রতিষ্ঠান বন্ধ। এখন সেখানে যদি আপনি সেই তো অন্য ধরনের ডিবেট, এবার আপনি গ্যাস বিদ্যুতের ব্যবসায়ীরা কি বলতেছে, গ্যাস তো পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না। আপনি সে জায়গায় আসেন, গ্যাস পাচ্ছে না, এবং গ্যাসের প্রাইস সবকিছু মিলে আপনি জানেন এখন কতগুলো গার্মেন্টস বন্ধ হওয়ার পর্যায়ে চলে আসছে। সুতরাং সেই জায়গাগুলোতে আপনাকে অ্যাড্রেস করতে হবে। আপনি একটা বাজেট দিয়ে যদি বলেন যে আমরা বাজেট বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু আপনার অবস্থাটা আপনি দেখেন কি অবস্থা। সে জায়গায় আমাদের আরেকটা হলো যে এই যে ট্রাম্পের যে শুল্ক এবং রেমিটেন্সের মধ্যে তারা 5% না 3.75% বোধহয় তারা ওখানে ট্যাক্স বসাবে। তো সব কিছু মিলে আমার সেখানে কিন্তু আমরা যেটাকে নিয়ে এখন গর্ব করছি যে আমাদের রিজার্ভ বাড়ছে এবং গ্র্যাজুয়ালি বাড়ছে, সে জায়গাও কিন্তু আমাদের এক ধরনের কনসার্ন কিন্তু আমাদেরকে এসে দাঁড়িয়েছে। সব কিছু মিলে বাংলাদেশের অর্থনীতি যদি আসলেই ঘুরে দাঁড়ানোর মতন যদি আমরা উদ্যোগ না নেই, তাহলে আমাদের এই বৃহৎ জনগোষ্ঠীকে নিয়ে আমরা কিন্তু অনেক বেশ সংকটে পড়ে যাব, বিপদে পড়ে যাব।